আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। গতকালকে আমরা ক্লাস করছিলাম, একটা ছোটখাটো ক্লাসটা হয়েছিল প্রশ্ন আলোচনা। দণ্ডবিধি আমরা যে পড়াশোনাগুলো করছিলাম তার উপরে প্রশ্ন আলোচনা হয়েছিল। এখানে এনামুল ভাই ছিল আর মিলন ছিল, আমার পুরাতন ছাত্র মিলন। যাই হোক, দুইজনকে নিয়ে আর কি প্রশ্ন আলোচনা করছিলাম, আপনারা ছিলেন না, সেই জন্য নতুন ধারা আলোচনা করি নাই। দেখে আজকে ইনশাল্লাহ নতুন ধারা আলোচনা করব। দণ্ডবিধি 1860 সালের আইন। এক ধারা থেকে 5 ধারা পর্যন্ত প্রথম অধ্যায়। এক ধারায় বলা আছে পরিচিতি, দুই ধারায় বলা আছে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের কি বিচার করা যাবে, শাস্তি প্রদান করা যাবে, এটা স্বাভাবিক। ধারা 3-এ বলা আছে যদি বাংলাদেশের বাইরে কেউ অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচারটাও বাংলাদেশে আইন বলে করা যাবে, শাস্তি প্রদান করা যাবে, যা যা কার্যক্রম প্রত্যেকটা কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা যাবে, কোনো সমস্যা নেই। ধারা 6 থেকে ধারা 52 ক পর্যন্ত দ্বিতীয় অধ্যায়, সাধারণ ব্যতিক্রম। ধারা 12, জনসাধারণ। জনসাধারণ বলতে এখানে প্রত্যেকটা জনগণকেও বোঝায় বা যে কোনো সম্প্রদায়কেও বোঝায়, মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিন এছাড়া যা যা আছে প্রত্যেকটা সম্প্রদায়কেও কি জনসাধারণ বোঝায়। ধারা 14 রাষ্ট্রের কর্মচারী, ধারা 17 সরকার, ধারা 19 বিচারক বা জজ, ধারা 20 বিচারালয়, ধারা 21 সরকারি কর্মচারী, ধারা 22 স্থাবর অস্থাবর সম্পত্তি, ধারা 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি, ধারা 24 অসাধুভাবে, ধারা 25 প্রতারণামূলকভাবে, ধারা 27 স্ত্রী কেরানি ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি, ধারা 28 নকলকরণ, ধারা 29 দলিল, ধারা 30 মূল্যবান জামানত, ধারা 31 উইল, ধারা 34 কতিপয় ব্যক্তি যদি সম্মিলিতভাবে একই উদ্দেশ্য সাধন কল্পে কৃতকাজ, ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে, ধারা 40 অপরাধ, ধারা 4-1 মূর্ধন্য ফৌজদারি কার্যবিধি আইন, ধারা 41 বিশেষ আইন, ধারা 42 স্থানীয় আইন, ধারা 44 ক্ষতি, ধারা 51 হলফ বা শপথ, ধারা 52 সদ্বিশ্বাস বা সরল বিশ্বাস, ধারা 52 ক আশ্রয় দান, ধারা 53 হতে ধারা 75 পর্যন্ত দণ্ড সম্পর্কিত, বিভিন্ন দণ্ড সম্পর্কিত, কি দণ্ড প্রদান করা যাবে, দণ্ডকে মওকুফ করতে পারবে, দণ্ডকে মওকুফ করতে পারবে না। ধারা 53, ধারা 53-তে বলা হয়েছে দণ্ড দণ্ড কয় প্রকার, দণ্ড 6 প্রকার। দণ্ড কয় প্রকার? 6 প্রকার। ধারা 54-তে বলা হয়েছে সরকার কর্তৃক মৃত্যুদণ্ড হ্রাসকরণ, ধারা 55-তে সরকার কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ, স্থগিতকরণ অথবা অন্য কোনো দণ্ড প্রদান। ধারা 55 ক রাষ্ট্রপতির ক্ষমতা। ধারা 71 একই মামলায় যদি একাধিক অপরাধ হয় সেক্ষেত্রে করণীয় এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করা যাবে। ধারা 75 বর্ধিত দণ্ড প্রদান করা যাবে 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের যদি কোনো অপরাধ কোনো ব্যক্তি করেন, অর্থাৎ পূর্বে যদি কোনো অপরাধে দণ্ডিত হয়, দণ্ডিত হওয়ার পর যদি পরবর্তীতে 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের যদি কোনো অপরাধ করে তাহলে তাকে বর্ধিত দণ্ড প্রদান করা যাবে। ধারা 76 আইন বলে বাধ্য কিন্তু ভুল ধারণাবশত বা ভুল তথ্যের ভিত্তিতে যদি কোনো কিছু করা হয় সেক্ষেত্রে অপরাধ হবে না সরকারি কর্মচারীর। ধারা 77, ধারা 77-এ বলা হয়েছে বিচারকের কাজ। বিচারকের কাজ কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 79 সাধারণ জনগণের ক্ষেত্রে আইন বলে বাধ্য, আইন বলে বাধ্য কিন্তু ভুল ধারণা বশত যদি কিছু করে বা ভুল বশত যদি কিছু করে সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হবে না। ধারা 80 আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো অপরাধ হবে না। ধারা 81, ধারা 81-তে ছোট বড় অপরাধ, অর্থাৎ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যদি কোনো ছোট ধরনের যদি কোনো ক্ষতি করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হবে না। কিন্তু এক্ষেত্রে অপরাধ করার কোনো অভিপ্রায় থাকা চলবে না, অপরাধ করার অভিপ্রায় থাকা চলবে না। ধারা 82 9 বছরের কম, ধারা 83 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম কিন্তু বুদ্ধির পরিপক্কতা থাকবে না, বদ বুদ্ধি সম্পন্ন হবে না, খর্বকায় প্রকৃতির হবে, মানে মানসিক খর্বকায় হবে, এই এই টাইপের। ধারা 84 অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য বা পাগলের কার্য কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 85 প্রমত্ততার কারণে অন্যের ইচ্ছায়
বা অন্যের মাধ্যমে যদি প্রমাণিত হয়, নিজের অজ্ঞাত সারে বা অজ্ঞাত বশবর্তী হয়ে, বা নিজে যদি বুঝতে না পারে, জানতে যদি না পারে, সেরূপ অবস্থায় যদি কোনো ব্যক্তি আপনার মাতাল হয় বা প্রমত্ততার মতো কোনো অবস্থায় হয়, সেই অবস্থায় যদি কোনো কার্য করে তাহলে তা অপরাধ হবে না। ধারা শেষেতে বলা হয়েছে নিজের ইচ্ছায় যদি মদ পান করে কেউ যদি নেশাগ্রস্ত হয়, সেক্ষেত্রে কোনো কার্য করলে অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা 87 দুজন ব্যক্তির সম্মতি। এখানে 18 বছরের বেশি, 18 বছরের বেশি বয়স হতে হবে, 18 বছর কম হলে চলবে না। তাদের সম্মতিক্রমে যদি কোনো খেলাধুলা করতে গিয়ে যদি কোনো অপরাধ হয় বা অপরাধমূলক কোনো কার্য হয় বা ক্ষতি হয়, বা যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তো অপরাধ হবে না। ধারা 87। ধারা 88। 88 ধারায় বলা হয়েছে নিজের সম্মতি সহকারে, অর্থাৎ যে ব্যক্তির কার্য সম্পাদন করা হবে সেই ব্যক্তির সম্মতি সহকারে যদি সদ্বিশ্বাসে উপকারার্থে যদি কোনো কার্য সম্পাদন করা হয়, সেক্ষেত্রে কোনো ক্ষতি হলে বা কোনো অপরাধমূলক কার্য হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 89-তে বলা হয়েছে পাগল অথবা শিশুর অভিভাবক যদি সম্মতি প্রদান করেন শিশুর উপকারার্থে, সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। ধারা 90 সম্মতি যখন সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 91 সম্মতি যখন স্বতন্ত্র অপরাধের সৃষ্টি করে, তখন সে সকল কার্য বর্জন করাই শ্রেয়। ধারা 92-তে বলা হয়েছে সম্মতি ব্যতীত যদি কোনো ব্যক্তির উপকারার্থে সদ্বিশ্বাসে কোনো কার্য সম্পাদন করা হয়, সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 93 ভয়ভীতির মাধ্যমে সরল বিশ্বাসে কৃত যোগাযোগের ফলে, তাই তো? ধারা 93 সরল বিশ্বাসে বা সদ্বিশ্বাসে কৃত যোগাযোগের ফলে যদি কোনো অপরাধ হয়, সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 94 ভয় ভীতির মাধ্যমে যদি কোনো অপরাধমূলক কার্য সম্পাদনে বাধ্য করা হয়, তাহলে সেটা অপরাধ হবে না, কিন্তু এক্ষেত্রে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে না, অথবা সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ করা চলবে না। ধারা 95-তে বলা হয়েছে সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হবে না। ধারা 96, ধারা 97 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 97 দেহের ক্ষেত্রে। ধারা 97 সম্পত্তির ক্ষেত্রে। ধারা 98 পাগল, অপ্রকৃতিস্থ ব্যক্তি, শিশু, প্রমত্ততার কারণে নেশাগ্রস্ত ব্যক্তি, এই সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 99 যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। ধারা 100 যে ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। ধারা 101 মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি। ধারা 102 আড়ম্বর এবং স্থিতিকাল। ধারা 103 সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। ধারা 104 সম্পত্তির ক্ষেত্রে যখন মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি সাধন করা যাবে। ধারা 105 আরম্ভ এবং স্থিতিকাল। ধারা 106 নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 107 দুষ্কর্মে সহায়তা। ধারা 108 দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি। ধারা 109 যে ক্ষেত্রে দুষ্কর্মে সহায়তার শাস্তির বিধান নাই, তখন 109 ধারা অনুযায়ী শাস্তির বিধান প্রদান করা যাবে। ধারা 110 যে সহায়তাকারী ব্যক্তির উদ্দেশ্য এবং কার্য সম্পাদনকারী ব্যক্তির উদ্দেশ্য বা অভিপ্রায় যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে সহায়তাকারী শাস্তি। ধারা 110। ধারা 111-তে বলা হয়েছে যে কার্য সম্পাদন করার জন্য সহায়তা করা হয়েছে সেই কার্য ভিন্ন যদি অন্য কোনো কার্য সম্পাদিত হয়, সেক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি। ধারা 114 সহায়তাকারী ব্যক্তি যদি উপস্থিত থেকে সহায়তা করে, সেক্ষেত্রে শাস্তি। ধারা 114। ধারা 115-তে বলা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি সহায়তা করা হয়, কিন্তু অপরাধটি যদি সৃষ্টি না হয় বা অনুষ্ঠিত না হয় বা সংগঠিত না হয়, সেক্ষেত্রে সহায়তাকারী শাস্তি। ধারা 115। ধারা 116। ধারা 116-তে বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে যদি সহায়তা করা হয়, সেক্ষেত্রে যদি অপরাধটি সংগঠিত না হয় বা অপরাধটি যদি অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে সহায়তাকারী শাস্তি। ধারা 116। ধারা 118-তে বলা হয়েছে অপরাধের ষড়যন্ত্র যদি কোনো ব্যক্তি গোপন করেন, তাহলে তার শাস্তি। ধারা 119-এ বলা হয়েছে সরকারি কর্মচারী যদি অপরাধের ষড়যন্ত্র গোপন করেন, তাহলে সরকারি কর্মচারীর শাস্তি। ধারা 119। ধারা 120-এ বলা হয়েছে ধারা 118-তে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয়, আর 120-এ হলো কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের বিষয় যদি কোনো অপরাধের বিষয় যদি ষড়যন্ত্রের বিষয় যদি গোপন করেন, তাহলে সেক্ষেত্রে শাস্তি। ধারা 120। ষষ্ঠ ধারা 120-এর আরো আছে। ধারা 120-এর কতে বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র। ধারা 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। তারপর ষষ্ঠ অধ্যায় ধারা 121 থেকে ধারা 100
ধারা 121 থেকে ধারা 130 পর্যন্ত, ধারা 121 থেকে ধারা 130, এখানে ধারা 121 থেকে আপনার ধারা 130 পর্যন্ত রাষ্ট্র বিরোধীমূলক অপরাধ, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, রাষ্ট্রের বিরুদ্ধে কি করা, জনবল রেডি করা, কি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধের উদ্যোগ সৃষ্টি করার জন্য বা যুদ্ধ করার জন্য, এই সকল কার্যক্রম সংক্রান্ত যে অপরাধ, সেখানে 121 ধারা থেকে 130 ধারা পর্যন্ত। 121 ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ করার চেষ্টা করে বা যুদ্ধের উদ্যোগ গ্রহণ করে, তাহলে তার শাস্তি। ধারা 121-এর কথা বলা হয়েছে 121 ধারার অপরাধ সৃষ্টি করার জন্য যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে, তাহলে তার শাস্তি ধারা 121-এর ক। 122-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করার জন্য যদি ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্র করে না, যদি জনবল যদি প্রস্তুত করেন অথবা অস্ত্র যদি একত্রিত করেন, তাহলে তার শাস্তি ধারা 122। ধারা 123-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই অপরাধের ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারেন, জানতে পারার পর যদি তিনি এই বিষয়টি যদি গোপন করেন, আর এই গোপন করার কারণে যদি এই রাষ্ট্রদ্রোহ অপরাধ বা রাষ্ট্রবিরোধী অপরাধের পথ যদি সুগম হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি গোপন করবেন তার শাস্তি ধারা 123। ধারা 124-এর ক রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, ধারা 124-এর ক। ধারা 128 রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে পালিয়ে যেতে সাহায্য করে, তাহলে শাস্তি ধারা 128। ধারা 129-এ অবহেলামূলক আচরণের কারণে যদি পালিয়ে যায়, তাহলে শাস্তি ধারা 130। জনগণের শাস্তি, জনগণ যদি এখানে রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি কি করে, আশ্রয় দান করে, উদ্ধার করে, অথবা আর কি করে, গ্রেপ্তারে যদি বাধা প্রদান করে, সেক্ষেত্রে শাস্তি জনগণের, ধারা 130। ধারা 131 থেকে ধারা 140, এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনী সংক্রান্ত যে অপরাধ, এখানে বাহিনীর সদস্যদের অপরাধ, ধারা 131 থেকে ধারা 140। ধারা 136-এ বলা হয়েছে সামরিক বাহিনী হতে পলাতক কোনো কর্মকর্তা বা কোনো সদস্যকে যদি কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে যদি কি করেন, আশ্রয় দান করেন, তাহলে শাস্তি ধারা 136। আর ধারা 140-এ বলা হয়েছে যে ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য না হওয়া সত্ত্বেও যদি সামরিক বাহিনীর পোশাক, প্রতীক বা ব্যাজ ধারণ করেন বা পরিচয় প্রদান করেন বা পরিচয় প্রদানের সাথে সাথে এগুলা পোশাক ধারণের সাথে সাথে যদি তিনি ওই পদ অনুযায়ী যদি কার্যক্রম গ্রহণের যদি চেষ্টা করেন, তাহলে তার শাস্তি ধারা 140। ধারা 141 থেকে ধারা 160, এখানে অষ্টম অধ্যায় গণশান্তি পরিপন্থী অর্থাৎ বেআইনি সমাবেশ সংক্রান্ত থেকে শুরু করে দাঙ্গা হাঙ্গামা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, ধারা 141 থেকে ধারা 160, অষ্টম অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। ধারা 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা, ধারা 142 বেআইনি সমাবেশের সদস্য, ধারা 143 বেআইনি সমাবেশের শাস্তি, ধারা 144 মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি, ধারা 145 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে বা জ্ঞাতসারে যদি ওই সমাবেশে যোগদান করে, তাহলে তার শাস্তি ধারা 145। ধারা 146 দাঙ্গার শাস্তি, ধারা 147 মারাত্মক অস্ত্র সহ, ধারা 148, ধারা 150 যে ব্যক্তি ভাড়া করবেন তার শাস্তি, ধারা 151। 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ গণশান্তি বিঘ্নিত হতে পারে বা জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে, সেক্ষেত্রে জেনে শুনে বুঝে সেই সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, এরূপ জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি জ্ঞাতসারে সেই সমাবেশে যোগদান করে, তাহলে তার শাস্তি ধারা 151। ধারা 152 সরকারি কর্মচারীকে বাধা দান করা, দাঙ্গা হাঙ্গামা যারা অংশগ্রহণ করে তাদেরকে কি দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধের ক্ষেত্রে যদি সরকারি কর্মচারী যদি আগায়, সেক্ষেত্রে সরকারি কর্মচারীকে যদি বাধা দেয় বা আক্রমণ করে বা ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে তাদের শাস্তি ধারা 152। ধারা 154, ধারা 155-তে বেআইনি সমাবেশে যে জমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই জমির মালিক বা স্বত্বাধিকারী অথবা অধিকারী ব্যক্তি অথবা ওই জমিতে যার স্বার্থ আছে সেই ব্যক্তি ষড়যন্ত্র সম্পর্কে যদি জানতে পারেন বা বুঝতে পারেন, জানার পরেও যদি তিনি সরকারি কর্তৃপক্ষকে অবহিত না করেন এবং এই অবহিত না করার কারণে যদি বেআইনি সমাবেশ অথবা দাঙ্গা হাঙ্গামার পথ যদি সুগম হয়, তাহলে ওই অপরাধী হবেন ধারা 154, ধারা 155। ধারা 157-তে বলা হয়েছে যে ব্যক্তি এই ভাড়াটিতে আশ্রয় দান করবেন, অর্থাৎ বেআইনি সমাবেশে অথবা দাঙ্গা হাঙ্গামায় যারা অংশগ্রহণ করে তাদেরকে ভাড়াটি হিসেবে যারা অংশগ্রহণ করে তাদেরকে যদি আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি ধারা 157। আর ধারা 158-তে যারা বেআইনি সমাবেশে যোগদানের উদ্দেশ্যে ভাড়াটি হিসেবে যোগদান করে তাদের শাস্তি। ধারা 159 মারামারি, ধারা 160 মারামারি শাস্তি, ধারা 161 থেকে ধারা 171 পর্যন্ত ঘুষ সংক্রান্ত সরকারি কর্মচারী কর্তৃক বিভিন্ন ধরনের অপরাধ, সরকারি
কর্মচারী কর্তৃক বিভিন্ন ধরনের অপরাধ, ধারা 161 থেকে ধারা 174, 71। তাহলে ধারা 161তে বলা হয়েছে ঘুষ। সরকারি কর্মচারী যদি পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো বকশিশ যদি গ্রহণ করেন তাহলে তাকে ঘুষ বলে। এই ঘুষ যদি তিনি গ্রহণ করেন তাহলে তার শাস্তি ধারা 161। ধারা 162তে দালাল, ধারা 163তে ক্ষমতাধর ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির শাস্তি, ধারা 164তে সরকারি কর্মচারী সহায়তাকরণের জন্য শাস্তি, ধারা 165তে মূল্যবান জামানত গ্রহণের শাস্তি, ধারা 165 ক যে ব্যক্তি এই ঘুষ প্রদান করবেন তার শাস্তি। তার শাস্তি কত? ধারা 165 ক। ধারা 166 আইন অমান্যকরণ, ধারা 167 অসত্য দলিল প্রস্তুত করা। এখানে কি কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য 166 ধারায় হলো আইন অমান্য করার, 167 ধারায় ওটা কি করা, আপনার অসত্য দলিল প্রণয়ন করা বা প্রস্তুত করা বা অনুবাদ করা। আর 217 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্তির মতো বাজেয়াপ্তির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে যদি কোনো সরকারি কর্মচারী আইনের নির্দেশ যদি অমান্য করেন বা আইন অমান্য করেন তাহলে তার শাস্তি ধারা 200 কত 217। আর 218তে একই কথা বলা হয়েছে, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে সরকারি কর্মচারী যদি ভুল দলিল প্রস্তুত করেন, তৈরি করেন, প্রণয়ন করেন বা অনুবাদ করেন তাহলে তার শাস্তি 218। এখানে 166, 167 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য। আর 217, 218 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য অথবা সম্পত্তি বাজেয়াপ্তির হাত থেকে বাঁচানোর জন্য সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ। ধারা 168তে বলা হয়েছে সরকারি কর্মচারীতে নিয়োজিত থাকা অবস্থায় অন্য কোনো চাকরিতে বা পেশায় কি করতে পারবেন না, নিয়োজিত হতে পারবেন না। ধারা 169 বলা হয়েছে সরকারি কর্মচারী বেআইনিভাবে সম্পত্তি অথবা নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। ধারা 170 সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করা, অর্থাৎ যে ব্যক্তি সাধারণ জনগণ হয়ে কি করে সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে তাহলে তার শাস্তি ধারা 170। ধারা 171 সরকারি কর্মচারীর পোশাক পরিধান করা, ধারা 172 সমন জারিকরণের ক্ষেত্রে আত্মগোপন করা, আত্মগোপন করা শাস্তি, ধারা 173 সমন জারির ক্ষেত্রে বাধা প্রদান করা। ধারা 174 সমন জারি হয়েছে কিন্তু হাজির হয় না তাহলে শাস্তি ধারা 174। ধারা 175 বলা হয়েছে দলিল দস্তাবেজ যদি পেশ না করেন তাহলে শাস্তি ধারা 175। ধারা 176 যদি তথ্য যদি প্রদান না করেন, ফৌজদারি কার্যবিধি আইনের 44 45 ধারা অনুযায়ী যে তথ্য প্রদান করার কথা সেই তথ্য যদি প্রদান না করেন তাহলে শাস্তি ধারা 176। ধারা 177 বলা হয়েছে তথ্য সরবরাহ করার জন্য আইনত বাধ্য হয়ে যদি তিনি সঠিক তথ্য না দিয়ে যদি মিথ্যা তথ্য সরবরাহ করেন তাহলে তার শাস্তি ধারা 177। ধারা 178 হলফ গ্রহণ বা শপথ গ্রহণে যদি অস্বীকার করেন তাহলে শাস্তি ধারা 179। 79 হলফ গ্রহণ বা শপথ গ্রহণ করার পর যদি প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন ধারা 180। হলফ গ্রহণ বা ইয়া করার পর যদি তিনি স্বাক্ষর দিতে যদি অস্বীকার করেন তাহলে শাস্তি ধারা 180। ধারা 181-তে বলা হয়েছে হলফ গ্রহণ করলেন, শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণ করার পর তিনি মিথ্যা বিবৃতি প্রদান করেন তাহলে শাস্তি ধারা 181। আর ধারা 182 বলা হয়েছে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীকে কি ক্ষমতা প্রয়োগ করার জন্য বাধ্য করেন, এর পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যক্তি ক্ষতির সম্মুখীন হয় বা বিরক্তির সম্মুখীন হয় বা কোনো ব্যক্তি বা কোনো জনগণ যদি বিরক্তির সম্মুখীন হয় তাহলে তার শাস্তি ধারা 182। ধারা 186 সরকারি কর্মচারীকে সরকারি কার্য সম্পাদনে যদি কোনো ব্যক্তি বাধা দান করেন তাহলে তার শাস্তি ধারা 186। ধারা 187-তে বলা হয়েছে সরকারি কর্মচারীকে ও শিট ধারা 187-তে বলা হয়েছে সরকারি কর্মচারীকে সাহায্য করতে বাধ্য হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি সাহায্য না করেন তাহলে তার শাস্তি ধারা 187। ধারা 188-তে বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক যথাযথ রূপে কোনো আদেশ জারি হওয়ার পরেও যদি সে আদেশ অমান্য করেন তাহলে তার শাস্তি ধারা 188। ধারা 191 থেকে ধারা 229 পর্যন্ত 11তম অধ্যায়, এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ। ধারা 191 বলা হয়েছে মিথ্যা সাক্ষ্যদান, ধারা 192 বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, ধারা 193 মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি, ধারা 194 মিথ্যা সাক্ষ্যদান যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, মিথ্যা সাক্ষ্যদানের ফলে পরে যদি কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হয় সেক্ষেত্রে শাস্তি ধারা 194। ধারা 195-তে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে অথবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের দণ্ডিত করার জন্য যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্যদান দেয় তাহলে তার শাস্তি ধারা 195। ধারা 196 মিথ্যা বলে জানার পরেও যদি কোনো ব্যক্তি সেই মিথ্যা বিবৃতি বা মিথ্যা বিষয়টা যদি সত্য হিসেবে চালানোর জন্য যদি চেষ্টা করেন তাহলে তার শাস্তি ধারা 196। ধারা 201
ধারা 200-কে বলা হয়েছে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধে কোনো অপরাধ সংগঠিত হয়েছে সে অপরাধে অভিযুক্ত অপরাধীকে বা অপরাধীকে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য যদি অপরাধের সাক্ষ্য যদি অদৃশ্য করে দেওয়া হয়, গোপন করে দেওয়া হয় বা নষ্ট করে দেওয়া হয় বা কোনো মিথ্যা তথ্য সরবরাহ করা হয়, তাহলে শাস্তি ধারা 201। ধারা 202 বলা হয়েছে তথ্য প্রদান বাধ্য থাকা সত্ত্বেও যদি অপরাধের তথ্য প্রদানের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে যদি ত্রুটি করেন, তাহলে তার শাস্তি ধারা 202। ধারা 203-এ বলা হয়েছে কোনো অপরাধ অনুষ্ঠিত হয়েছে জেনে বুঝে শুনে কোনো ব্যক্তি অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে যদি মিথ্যা তথ্য প্রদান করেন, তাহলে তার শাস্তি ধারা 203। ধারা 204-এ বলা হয়েছে সাক্ষ্য হিসেবে কোনো দলিল পেশ করার জন্য বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো দলিল পেশ না করে সেই দলিল যদি নষ্ট করেন, মুছে ফেলেন বা পাঠ করার যদি অযোগ্য করে তোলেন, তাহলে তার শাস্তি ধারা 204। এবার ধারা 201, ধারা 204 এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। ধারা 201-এ বলা হয়েছে অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধের সাক্ষ্য যদি মুছে ফেলা হয়, গোপন করা হয়, নষ্ট করা হয় বা ওই বিষয়ে যদি কোনো মিথ্যা তথ্য সরবরাহ করা হয়, তাহলে শাস্তি ধারা 201। আর ধারা 204-এ বলা হয়েছে অপরাধ সংশ্লিষ্ট যদি কোনো দলিল বা তথ্য যদি উপস্থিত করার জন্য বলা হয় বা হাজির করার জন্য বলা হয়, সেক্ষেত্রে যদি হাজির না করে তাহলে শাস্তি হবে ধারা 175। আর হাজির না করে যদি সেই দলিল নষ্ট করে, মুছে ফেলে বা পাঠ করার যদি অযোগ্য করে ফেলে, যদি কোনো লিখিত দলিল হয় সেই দলিল যদি মুছে ফেলার চেষ্টা করে বা পাঠ করার মতো কেটে ফেটে সেটা যদি নষ্ট করে বা কালি দিয়ে দেখা গেলো যার ভুল দলিলটা বা ফুল কাগজটা যদি একদম ব্লক করে ফেলালো কালি দিয়ে, সেক্ষেত্রে কি ওই দলিলটা পাঠ করা যাবে না, পাঠ করার মতো হবে না, সেটা পাঠের অযোগ্য হবে। যদি কোনো ব্যক্তি এরকম কিছু করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 204। ধারা 209, ধারা 211 মিথ্যা অভিযোগ দায়ের করা বা মিথ্যা অভিযোগ উত্থাপন করার শাস্তি ধারা 212-তে বলা হয়েছে আশ্রয় দান। ধারা 212 আশ্রয় দান। ধারা 216 বলা হয়েছে হাজত হইতে পলায়ন করেছে এরূপ কোনো অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন, তাহলে তার শাস্তি ধারা 216। আর ধারা 216-র পথে বলা হয়েছে দস্যুতা বা ডাকাতি করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি দস্যুতা করেন বা ডাকাতি করেন এরূপ জানার পরেও বা দস্যুতা করবে বা ডাকাতি করবে এরূপ জানার পরেও বা সংগঠন করছে, করার সম্ভাবনা আছে বা ভবিষ্যতে করবে, এরূপ করার যদি কোনো বিশ্বাস থাকে বা কারণ থাকে বা যুক্তিসঙ্গত যদি মনে হয় যে করতে পারে, তাহলে ওই সকল ব্যক্তিকে যদি জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন, তাহলে তার শাস্তি ধারা 216-র ক। তো ধারা 216-তে বলা হয়েছে হাজত থেকে পলায়ন করছে, পলায়ন করার পর যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি ধারা 216। আর দস্যুতা বা ডাকাতি করবে বা করছে বা করবে বলে মনে হয় বা যুক্তিসঙ্গত কারণ আছে বা বিশ্বাস করা যায়, এরূপ যদি মনে হয়, মনে হওয়ার পরে যদি কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে বা জ্ঞাতসারে ওই সকল ডাকাতি সদস্য বা দস্যুতার সদস্য ব্যক্তিদেরকে যদি আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি ধারা 216 ক। ধারা 217 আগেই বলছি কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কি করেন, আইনের নির্দেশ যদি অমান্য করেন, তাহলে তার শাস্তি ধারা 217। ধারা 218-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অসৎ দলিল প্রণয়ন করেন, তৈরি করেন, প্রস্তুত করেন বা অনুবাদ করেন, তাহলে তার শাস্তি ধারা 218। ধারা 220 সরকারি কর্মচারী বিদ্বেষপূর্ণ আচরণের কারণে বা ঘুষ নিয়ে যদি কোনো ব্যক্তি গ্রেপ্তারের অযোগ্য কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করেন এবং আটক করেন বা আটক করার পর যদি সোপর্দ করেন, তাহলে তার শাস্তি ধারা 220। ধারা 221 গ্রেপ্তার যোগ্য অপরাধীকে যদি ইচ্ছাকৃতভাবে যদি সরকারি কর্মচারী গ্রেপ্তার না করেন, তাহলে তার শাস্তি ধারা 221। ধারা 222-এ বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামি, অর্থাৎ আদালত যাকে বিচার শেষে দণ্ড প্রদান করছেন, এই দণ্ডিত এই কি দণ্ডের আদেশপ্রাপ্ত অপরাধীকে যদি সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে যদি কি করেন, গ্রেপ্তার যদি না করেন বা গ্রেপ্তারে যদি ত্রুটি দেখান, তাহলে তার শাস্তি ধারা 222। ধারা 223-এ বলা হয়েছে যদি হেফাজত হতে যদি পলায়ন করে, অর্থাৎ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার পর যদি অপরাধী হেফাজত হতে পলায়ন করে, তাহলে তার শাস্তি ধারা 223। ধারা 224-এ বলা হয়েছে অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে অপরাধী যদি গ্রেপ্তারে বাধা দান করে, তাহলে অপরাধীর শাস্তি ধারা 224। আর অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে অপর কোনো ব্যক্তিবর্গ বা ব্যক্তি যদি কি করেন, গ্রেপ্তারে বাধা দান করেন বা গ্রেপ্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বা অন্য কোনো কিছু যদি করার চেষ্টা করেন, তাহলে তার শাস্তি ধারা 225। অর্থাৎ গ্রেপ্তারে যদি অপরাধী নিজেই রহিমকে গ্রেপ্তার করতে গেছেন, রহিম যদি নিজেই বাধার সৃষ্টি করে, তাহলে রহিমের শাস্তি আগে যে শাস্তি আছে সেটা তো হবেই, তারপর নতুন শাস্তি হবে, নতুন অপরাধ হবে ধারা 224। আর রহিমের বাপ মা ভাই বোন চাচাচাচি প্রতিবেশী এরা যদি বাধার সৃষ্টি করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে তাদের শাস্তি হবে ধারা 225। তাহলে আমাদের গত রিভিশন ছিল মানে গত
ক্লাস পর্যন্ত পড়া ছিল 1 ধারা থেকে 225 ধারা পর্যন্ত। এখানে 225 ধারা পর্যন্ত কোথাও বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নয় স্যার, পুরো আগে ছিল। আজকে ইনশাল্লাহ পড়বো 14তম অধ্যায়। কত অধ্যায়? 14তম অধ্যায়। 14তম অধ্যায়ের ভিতরে এখানে আছে 268 থেকে 294 ধারা পর্যন্ত। 268 থেকে 294 ধারা পর্যন্ত। 268 ধারায় বলা হয়েছে গণ উপদ্রব। 268, 268তে গণ উপদ্রব। আর 290তে বলা হয়েছে গণ উপদ্রবের শাস্তি। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের পড়ছিলাম 133 ধারা থেকে 143 ধারা পর্যন্ত গণ উপদ্রবের চ্যাপ্টার। এখানে 133 হতে 143 ধারা পর্যন্ত কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার কি কি পদ্ধতি অবলম্বন করবেন বা অনুসরণ করবেন, সেগুলো বিষয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু যদি কোনো ব্যক্তি গণ উপদ্রব সংক্রান্ত যদি কোনো অপরাধ করে, তার শাস্তি হবে দণ্ডবিধি আইনে। কোন আইনে? দণ্ডবিধি আইন। অপরাধটা হবে 268 ধারায় সংজ্ঞা, আর 290 ধারায় হবে শাস্তি। শাস্তিটা কোন ধারায় হবে? 290 ধারায়। আর ফৌজদারি কার্যবিধি আইনের 143 ধারায় পড়ছিলাম যে গণ উপদ্রব কি করা যাবে না, অব্যাহত রাখা যাবে না, বা পুনরায় গণ উপদ্রবের সৃষ্টি করা যাবে না। যদি কোনো ব্যক্তি গণ উপদ্রব অব্যাহত রাখে অথবা পুনরায় যদি সৃষ্টি করে, তাহলে তার শাস্তি ধারা 191। ধারা 168 গণ উপদ্রবের সংজ্ঞা, ধারা 190 শাস্তি, ধারা 191 অব্যাহত রাখা অথবা পুনরায় চালু করার শাস্তি, ধারা 191। ধারা 269, 168 গণ উপদ্রব পড়ানোর দরকার আছে? গণ উপদ্রবের সংজ্ঞা, ধারা 268, 168 না, ধারা 268। তাহলে ধারা 268 গণ উপদ্রবের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? গণ উপদ্রবের সংজ্ঞা। ধারা 168, ধারা 268। ধারা 269, ধারা 269-এ বলা হয়েছে অবহেলাজনিত কার্যের দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার ঘটানোর শাস্তি। এখন সংক্রামক রোগ কোনগুলা? কিছুদিন আগে এই যে করোনা গেছে, করোনার চেয়ে মনে হয় বড় সংক্রামক রোগ বাংলাদেশে আর হয় নাই, পৃথিবীর বুকেও মনে হয় এই রোগের চেয়ে বড় কোনো সংক্রামক রোগ হয় নাই। এছাড়া যখন 1860 সালে যখন এই দণ্ডবিধি আইন যখন করা হয়, তখন কিছু কিছু আহ রোগের কথা উল্লেখ করা হয়েছে। প্লেগ, তারপরে বসন্ত, তারপরে কলেরা। এই যে রোগগুলো আছে, এই রোগগুলোর কথা কি করা হয়েছে? এই রোগগুলোর কথা বলা হয়েছে যে এই রোগগুলা কি সংক্রামক রোগ। এখন মনে করেন যে আপনার বা কোনো একজন ব্যক্তির সংক্রামক কোনো রোগ হয়েছে, যেমন প্লেগ, কলেরা, বসন্ত, যেমন করোনা, মাঝখানে করোনা গেছে, কোভিড-19। এই যে রোগগুলা, এগুলা ছোঁয়াচে রোগ। এগুলা ছোঁয়াচে রোগ। মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, কোনো একটা ব্যক্তির সাথে আহ স্পর্শ লাগলো, বা আপনার পোশাকের সাথে, আপনার শরীরের সাথে, অথবা আপনি এক জায়গায় বসলেন, আপনি ট্রেন জার্নি করলেন, দেখা গেল ট্রেনের ভিতরে অনেক ভিড়, সেখানে আপনার কি গুড়ি বসন্ত আছে, কলেরা আছে, প্লেগ আছে, বা আপনি করোনায় আক্রান্ত। এখন এই রোগ, এগুলো কি রোগ? মারাত্মক সংক্রামক রোগ। একজনের শরীর থেকে আরেকজনের শরীরে অটো চলে যায়। ঠিক আছে? সেই ক্ষেত্রে এই রোগের যদি আপনি কি করা উচিত? আপনার উচিত আপনার নির্দিষ্ট একটা জায়গায় থাকা, বা নির্দিষ্ট একটা কক্ষে থাকা, বা নির্দিষ্ট আবদ্ধ কোনো স্থানে আপনার কি করা, আপনার থাকার প্রয়োজন। আপনি নির্দিষ্ট একটা জায়গায় না থেকে কি করতেছেন? আপনি জানেন যে আপনার করোনা হয়েছে, আপনার প্লেগ, গুটি বসন্ত বা এই জাতীয় সংক্রামক ছোঁয়াচে যে রোগগুলো আছে, এই রোগগুলোর কোনো একটা রোগ আপনার শরীরে হয়েছে। এই জানা সত্ত্বেও এই
এই মরণ জানা সত্ত্বেও এই বড় বড় কি এই ছোঁয়াচে রোগগুলা বা সংক্রামক যে রোগগুলো আছে এই রোগগুলা নিয়ে আপনি কি করতেছেন, বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছেন। এই যে চলাফেরা করার ক্ষেত্রে আপনার এটা কি হবে, একটা অপরাধ হবে। কারণ এই আপনার চলাফেরার উপরে কি হইতেছে, আপনার এই সংক্রামক রোগের বিস্তার ঘটতেছে। আপনার শরীর থেকে আরেকজনের শরীরে, আরেকজনের শরীর থেকে আরেকজনের শরীরে, এইভাবে দেখা যাবে যে শত শত হাজার হাজার মানুষের শরীরে কি হবে, এই রোগের বিস্তার ঘটবে। যখনই আপনি কি করবেন, আপনার অবহেলা, এই যে আপনি যাইতেছেন অবহেলাপূর্ণ একটা আচরণ, আপনার মানে চলাফেরার উপরে বোঝা যাইতেছে আপনি অবহেলা করতেছেন, এই রোগটাকে আপনি ওই, এটা যে একটা বড় ধরনের সংক্রামক রোগ সেইভাবে আপনি কি নিতেছেন না। আপনার যেভাবে নেওয়ার কথা বা যেভাবে আপনার এই জিনিসটা রোগটা যখন হয়েছে, আপনার যেভাবে থাকার কথা আপনি সেভাবে থাকতেছেন না। আপনি কি করতেছেন, আপনি অবহেলাপূর্ণ আচরণ করে কি করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন। এই অবহেলাপূর্ণ আচরণের কারণে যদি এই সংক্রামক রোগের যদি বিস্তার ঘটে এবং জীবন বিপন্নকারী এই সংক্রামক রোগের যদি বিস্তার ঘটে, তাহলে আপনার অপরাধ হবে ধারা 269। ধারা 269। ধারা 270। ধারা 268-তে গণ উপদ্রব, ধারা 269-এ বলা হয়েছে অবহেলাপূর্ণ আচরণের কারণে আপনার কোনো এরূপ কোনো আচরণ, যে আচরণের ফলে সংক্রামক রোগের, জীবন বিপন্নকারী কোনো সংক্রামক রোগের যদি বিস্তার ঘটে আপনার আচরণের মাধ্যমে, আপনার চলাফেরার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, তাহলে আপনি অপরাধী হবেন ধারা 269। আর ধারা 270, ধারা 270-এ বলা হয়েছে বিদ্বেষপূর্ণ আচরণ বা শত্রুতার বশবর্তী হয়ে আচরণের ফলে যদি জীবন বিপন্নকারী কোনো সংক্রামক রোগের যদি বিস্তার ঘটান, সেক্ষেত্রে আপনার শাস্তি ধারা 270। এখন দেখা গেল আপনার, আপনি রহিম বা করিম, বা আপনি যদু বা মধু, মনে করেন যে আপনি মধু। এখন আপনার ঝামেলা আছে কি করিমের সাথে, করিমের ফ্যামিলির সদস্যদের সাথে আপনার ঝই ঝামেলা আছে। আপনার এদিকে মনে করেন যে করোনা হয়েছে, করোনার যে সময়টা গেল, সেই করোনার সময়টা তো আপনার মনে করেন যে খুব ঝুঁকিপূর্ণ সময় ছিল। এখন আপনার করোনা হয়েছে, আপনি চিন্তা করতেছেন যা, আমি যেহেতু মরবো মরবই, সমস্যা নাই, আমি মধু যদি মরি কোনো সমস্যা নাই, যেহেতু করিমের ফ্যামিলির সাথে আমার ঝামেলা আছে, তাহলে আমার করোনা যেহেতু হয়েছে, করোনা যেহেতু সংক্রামক রোগ, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে কি করে চলাচল করে হাসি কাশির মাধ্যমে বা যেভাবে হোক না কেন, আমি এখন যাব রহিমের বাড়িতে, রহিমের বাড়িতে যায় ওদের 2 4 5 জনকে কি করব, ধরা দেব। ঠিক আছে। এই যে বিদ্বেষপূর্ণ আচরণ বা শত্রুতামূলক যে আচরণ, এই আচরণের ফলে যদি, আপনার এই আচরণের ফলে যদি জীবন বিপন্নকারী যদি কোনো সংক্রামক রোগের যদি বিস্তার ঘটে, তাহলে আপনার অপরাধ হবে ধারা 270। ধারা 270। তাহলে ধারা 268-তে বলা হয়েছে গণ উপদ্রবের সংজ্ঞা ধারা 269, অবহেলা পূর্বক আচরণের ফলে যদি জীবন বিপন্নকারী কোনো সংক্রামক রোগের বিস্তার ঘটান, তাহলে আপনার শাস্তি ধারা 269। আর ধারা 270-এ বলা হয়েছে জীবন বিপন্নকারী কোনো সংক্রামক ব্যাধি বা রোগের যদি আপনি বিস্তার ঘটান বিদ্বেষপূর্ণ আচরণের ফলে বা শত্রুতাপূর্ণ কোনো আচরণের ফলে যদি কি করেন, আপনি বিস্তার ঘটান, তাহলে আপনার শাস্তি ধারা 270। আর ধারা 271-এ বলা হয়েছে এখানে সঙ্গ নিরোধ সংক্রান্ত যে নিয়ম, সে নিয়ম যদি আপনি অমান্য করেন, তাহলে আপনার শাস্তি ধারা 271। যেমন আমাদের ওই সময় ওই কোভিড-19-এর সময় কি ছিল, কোয়ারেন্টাইন। এই 1860 সালে যে এই আইনটা করা হয়েছে বা এই আইনটা পাশ করা হয়েছে, তখন এই কোয়ারেন্টাইন সম্পর্কে বলা হয়েছে যে আপনারা সঙ্গ নীরোধ থাকবেন। আপনারা কি করবেন, যদি এই সংক্রামক জাতীয় কোনো রোগ হয় বা কোনো ব্যাধি যদি আপনাদের হয়, আপনারা কি করবেন, এই 271 ধারা অনুযায়ী আপনারা সঙ্গ নীরোধ থাকবেন। মানে সঙ্গ নীরোধ মানে একা একা থাকবেন, অন্যান্য ব্যক্তির সংস্পর্শে আপনারা যাবেন না। এটাই হলো সঙ্গ নিরোধ বা কোয়ারেন্টাইন। আপনি একটা নির্দিষ্ট স্থানে থাকবেন, নির্দিষ্ট কক্ষে থাকবেন, বা নির্দিষ্ট একটা জায়গায় থাকবেন, বা নির্দিষ্ট স্থান সমূহের মধ্যে কি করবেন, চলাফেরা করবেন, ঘোরাফেরা করবেন। আপনারা এর বাইরে যাবেন না, বা অন্য কোনো মানুষের সাথে চলাফেরাও করবেন না, বা অন্য কোনো স্থানেও আপনি যাবেন না। এখন দেখা গেল আপনার কোয়ারেন্টাইনে থাকার কথা বা আপনার সংগঠিত থাকার কথা, আপনি হামকে ধামকে মাইরা মনে করেন যে ছুটলেন, মনে করেন যে বাসে চলাচল করতেছেন, রিক্সায় চলাচল করতেছেন,
মনে করেন যে ট্রেনে চলাচল করতেছেন, বিমানে চলাচল করতেছেন, সেই ক্ষেত্রে কি আপনি কোয়ারেন্টাইনের যে আইনটা আছে, সেই আইনটা কি করলেন, আপনি লঙ্ঘন করলেন, বা এখানে যে নিয়মটা আছে সংঘনিরোধের, সেই নিয়মটা আপনি কি করলেন, লঙ্ঘন করলেন। এই লঙ্ঘন করার শাস্তি ধারা 271। ধারা 271। ধারা 268-তে বলা হয়েছে গণ উপদ্রব। ধারা 269 অবহেলাপূর্ণ আচরণের ফলে যদি জীবন বিপন্নকারী সংক্রামক রোগের যদি বিস্তার ঘটান তাহলে শাস্তি ধারা 269। ধারা 270 বিদ্বেষপূর্ণ আচরণ বা শত্রুতার বশবর্তী হয়ে যদি আপনি কি করেন, রোগের বিস্তার ঘটান তাহলে শাস্তি ধারা 270। ধারা 271 সঙ্গ নিরোধ বা কোয়ারেন্টাইন সংক্রান্ত যে নিয়ম আছে, সেই নিয়ম যদি আপনি পালন না করেন, যদি অমান্য করেন, তাহলে আপনার শাস্তি ধারা 271। ধারা 271। তাহলে ধারা 268 থেকে থেকে ধারা 271 পর্যন্ত কোনো ঝামেলা আছে বুঝতে? সংক্রামক রোগ সংক্রান্ত অপরাধ ধারা 279 থেকে ধারা 271। এনামুল ভাই, তাহের ভাই। ঝামেলা নাই স্যার, বোঝা গেছে স্যার। তাহলে ধারা 269 বলা হয়েছে আপনি এমন আচরণ করতেছেন, অবহেলা, আপনি গুরুত্বই দিতেছেন না। আপনার গুরুত্ব না দেওয়ার কারণে, আপনার অবহেলা পূর্বক আচরণের ফলে যদি সংক্রামক রোগের যদি বিস্তার ঘটে এবং এই সংক্রামক রোগ যদি জীবন বিপন্নকারী সংক্রামক কোনো রোগ হয়, সেক্ষেত্রে আপনার অপরাধ 269। 270 আপনি যদি হিংসার বশবর্তী হয়ে এই রোগের বিস্তার ঘটান, যেহেতু আমিও মরবো, তাহলে আরো 2 4 5 জন 10 জন 15 20 জন আমার সাথে মরুক, কোনো সমস্যা নাই, আমি ওদের সাথে নিয়ে মরবো। তাহলে এরূপ যদি কোনো আচরণ করেন তাহলে আপনার শাস্তি ধারা 270। আর ধারা 271 আপনি যদি কোয়ারেন্টাইন অথবা সঙ্গ নিরোধ সংক্রান্ত যদি নিয়ম অমান্য করেন বা পালন যদি না করেন, সেক্ষেত্রে আপনার শাস্তি ধারা 271। ধারা 279। ধারা 279। ধারা 279-তে বলা হয়েছে রাজপথে বেপরোয়া ভাবে যদি আপনি কোনো গাড়ি চালান বা অশ্ব বা ঘোড়া যদি চালান, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আহত হয় বা কোনো ব্যক্তি যদি ভয়ভীতি যদি পায়, বা আপনার এই গাড়ি চালানোর ফলে যদি কোনো মানুষের জীবন বিপন্ন হয় বা বিপন্ন হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে, বা কোনো ব্যক্তি আহত বা জখম হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার শাস্তি হবে ধারা 279। ধারা 279। মাঝের যে ধারাগুলো আছে এগুলা ধারা পড়ার প্রয়োজন নাই। আমরা যে ধারাগুলো পড়তেছি এই ধারাগুলো যদি ক্লিয়ার করি আর যদি ধরে রাখতে পারি, তাই মনে করেন যে 280 থেকে 290টা ধারা হবে। 280 থেকে 290 এগুলা পড়লে ইনশাল্লাহ ক্লিয়ার, দণ্ডবিধি আর লাগবে না। তাহলে 268 ধারায় বলা হয়েছে গণ উপদ্রব, 269 ধারায় অবহেলাপূর্ণ আচরণ, 270 বিদ্বেষপূর্ণ আচরণ, 271 সঙ্গ নিরোধ অথবা কোয়ারেন্টাইন সংক্রান্ত যে নিয়ম, সেই নিয়ম অমান্য করার শাস্তি। ধারা 279-তে বলা হয়েছে আপনি এনামুল অথবা আপনি আবু তাহের, আপনি কি করতেছেন, দ্রুত গতিতে গাড়ি চালাইতেছেন। আপনি যখন দ্রুত গতিতে গাড়ি চালাবেন বা ঘোড়া চালাবেন বা অন্য কোনো যদি যানবাহন যদি চালান, সেক্ষেত্রে কি কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বা আপনার যে গাড়ি আপনার বা যে ঘোড়া, সে ঘোড়া গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করাও কি কষ্টসাধ্য হয়, মানুষের জীবনের ঝুঁকি থাকে, আপনার জীবনেরও একটা ঝুঁকি থেকে যায়। সেক্ষেত্রে নিজের জীবনের ঝুঁকি অথবা অন্য কোনো ব্যক্তির জীবনের যদি ঝুঁকি থাকে, অথবা অন্য কোনো ব্যক্তি যদি আহত হওয়ার সম্ভাবনা থাকে, অথবা অন্য কোনো ব্যক্তি যদি জখম হওয়ার সম্ভাবনা থাকে, বা যদি জখম হয়, তাহলে আপনি অপরাধী হবেন। কত ধারায়? ধারা 279। ধারা 279। তাহলে ধারা 279-তে কি বলা হয়েছে, যখন আপনি কোনো ঘোড়া বা যখন কোনো আপনি যানবাহন বা যখন কোনো আপনি গাড়ি কি করবেন, দ্রুত গতিতে বা বেপরোয়া গতিতে রাস্তায় চলাচল করবেন, অথবা সেই চলাচলের কারণে যদি কোনো ব্যক্তি আহত হয় বা যদি কোনো ব্যক্তি জখম প্রাপ্ত হয় বা জখম হওয়ার সম্ভাবনা থাকে বা আহত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি অপরাধ হবেন ধারা 279। ধারা 279। ধারা 268 গণ উপদ্রব, ধারা 269 অবহেলাপূর্বক আচরণের ফলে যদি জীবন বিপন্নকারী কোনো সংক্রামক রোগের যদি বিস্তার ঘটান, তাহলে অপরাধ ধারা 279 69।
ধারা 270-এ বলা হয়েছে বিদ্বেষপূর্ণ আচরণের ফলে যদি সংক্রামক রোগের বিস্তার ঘটান বা ঘটে তাহলে অপরাধ। 270, 271-এ বলা হয়েছে সঙ্গ নিরোধ অথবা কোয়ারেন্টাইন সংক্রান্ত যে বিধি আছে বা নিয়ম আছে, সেই নিয়ম যদি আপনি পালন না করেন বা যদি মানতে যদি বাধ্য না হন বা যদি না মানেন তাহলে আপনার অপরাধ, ধারা 271। ধারা 279, আপনি যদি বেপরোয়া ভাবে যদি গাড়ি চালান বা ঘোড়া চালান তাহলে আপনার শাস্তি, ধারা 279। আপনি শুধু এমনি চালাইলেন, এমনি চালায় গেলেন না চালায় আসলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আপনার চালানোর ফলে যদি কোনো ব্যক্তি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা জখম হওয়ার সম্ভাবনা যদি থাকে বা আঘাত পাওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে বা মারা যাওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে বা জীবন বিপন্ন হওয়ার মতো যদি কোনো সম্ভাবনা থাকে বা কোনো কিছু যদি ঘটতে পারে, এরূপ যদি কিছু মনে হয় তাহলে আপনি অপরাধী, ধারা 279। আর আপনি যখন কোনো গাড়ি রাস্তা দিয়ে বা কোনো ঘোড়া রাস্তায় দিয়ে যখন দ্রুত বেগে চালাবেন বা বেপরোয়া গতিতে যখন চালাবেন, তখন এমনিতেই সাধারণ মানুষ ভয় পাবে। এখন আমরা যখন গাড়ি ঘোড়া চালাই, যেমন আমি নিজেই ছোট একটা গাড়ি চালাই, যখন রাস্তা দিয়ে চালাই কিছু ছেলেপেলে দেখা যায় এমন ভাবে গাড়ি নিয়ে এসে বাউলি মারে, মনে হয় যে ওর গাড়ির সাথে আমার গাড়ি মনে করেন যে উড়ে উড়ে চলে যাবে, বা ওর গাড়ির সাথে যদি দুই চারটা গাড়ি যদি লাগে তাহলে অবশ্যই তারা আহত হবে বা নিহত হওয়ার মতো ঘটনাও ঘটার সম্ভাবনা থাকে। এই যে সম্ভাবনাগুলো থাকে, এই সম্ভাবনা থাকার জন্য কি হবে, ওই সকল ছেলেপেলে অবশ্যই অপরাধী হবে যারা এই বেপরোয়া গতিতে অথবা দ্রুত গতিতে এই গাড়ি চালাবে অথবা গাড়ি ঘোড়া চালাবে, যে কোনো জিনিস চালাক না কেন সে অপরাধী হবে, ধারা 279। তাহলে ধারা 268 থেকে ধারা 279, বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 268-তে গণ উপদ্রব, ধারা 290 গণ উপদ্রবের শাস্তি। আর ধারা 291-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গণ উপদ্রব যদি অব্যাহত রাখেন অথবা গণ উপদ্রব যদি কি করেন নতুন করে যদি চালু করেন তাহলে তার শাস্তি, ধারা 291। ধারা 291। ধারা 292। ধারা 292। ধারা 292-তে বলা হয়েছে অশ্লীল পুস্তক, অশ্লীল পুস্তক বিক্রয়ের শাস্তি, অশ্লীল পুস্তক বিক্রয় ইত্যাদির শাস্তি, ঠিক আছে। এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো পুস্তক বা পুস্তিকা, কোনো কাগজ, কোনো ফেস্টুন, কোনো অঙ্কন, কোনো চিত্র, কোনো কল্পমূর্তি বা কোনো মূর্তি বা অন্য কোনো কিছু যদি বিক্রয় করেন, অশ্লীল প্রত্যেকটা জিনিসই অশ্লীল, অশ্লীল কোনো পুস্তক, অশ্লীল কোনো পুস্তিকা, অশ্লীল কোনো বই, অশ্লীল কোনো ফেস্টুন, অশ্লীল কোনো মূর্তি, অশ্লীল কোনো চিত্র, অশ্লীল কোনো কল্পমূর্তি বা অশ্লীল অন্য কোনো কিছু যদি কি করেন বিতরণ করেন, ভাড়া করেন অথবা প্রকাশ্যভাবে যদি প্রদর্শন করেন, প্রকাশ্যভাবে যদি প্রকাশ্যভাবে যদি কি করেন প্রদর্শন করেন বা নিজের দখলে রাখেন বা নিজের সংরক্ষণে রাখেন বা নিজের নিয়ন্ত্রণে রাখেন, তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 292। ধারা 292। ধারা 292 ধারায় বলা হয়েছে এই যে অশ্লীল বইগুলা যারা উৎপাদন করে, যারা সংরক্ষণ করে, যারা বিক্রয় করে, যারা নিয়ন্ত্রণে রাখে, যারা অধিকারে রাখে, যারা নিজের কাছে রাখে, নিজের ঘরে রাখে, নিজের লাইব্রেরিতে রাখে বা বিভিন্ন দোকানে যে দেখা যায়, বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের অশ্লীল বই, অশ্লীল পুস্তক, অশ্লীল প্রকাশনা, অশ্লীল কি ফেস্টুন এগুলা, অশ্লীল অঙ্কন, অশ্লীল কল্পমূর্তি, অশ্লীল মূর্তি, তারপরে আপনার অন্য কোনো কিছু, যে কোনো কিছু যদি অশ্লীল হয়, যে কোনো কিছু যদি অশ্লীল হয়, সেই অশ্লীল জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির অবশ্যই কি হবে, অপরাধী হবে। তারা যদি বিক্রি করে, তারা যদি ভাড়া করে, তারা যদি এই নিয়ন্ত্রণে রাখে, তারা যদি নিজের দখলে রাখে বা তারা যদি নিজের সংরক্ষণে রাখে, অর্থাৎ যার কাছে পাওয়া যাবে, যেখানেই পাওয়া যাবে, যেভাবেই পাওয়া যাবে, ওই সকল ব্যক্তি কি হবে, অপরাধী হবে, ধারা 292। ধারা 292। আসলে অশ্লীল জিনিসটা কি, অশ্লীল জিনিসটা আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু অশ্লীলের বিষয়ে কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া নাই, অশ্লীলের বিষয়ে কোনো সংজ্ঞা দেওয়া নাই।
এখানে শুধু এটুকুই বলা আছে যে পুস্তক যুবক বা যুবতীর মনে, এমনকি বয়স্ক ব্যক্তির মনেও যে সকল পুস্তক, এখানে শুধু পুস্তকই বলা চলে না, অর্থাৎ এই সকল পুস্তক, মূর্তি, কল্পমূর্তি, ছবি, ফেস্টুন, পুস্তিকা, তারপরে কোনো কাগজ, এই সকল কাগজ যুবক যুবতীর মনে অথবা বয়স্ক ব্যক্তির মনে যদি কোনো অপবিত্র বা কামোদ্দীপক কোনো ধারণার জন্ম দেয়, বা কোনো ধারণা যদি তাদের মনে যদি জন্ম নেয়, এই সকল বিষয়কে কি বলা হয়? অশ্লীল বলা হয়। ঠিক আছে? যে সকল বিষয় যুবক যুবতী ছেলে মেয়ে যারা আছে, এই সকল ছেলে মেয়ে অথবা বয়স্ক ব্যক্তি যারা আছে, এই বয়স্ক ব্যক্তিদের মনেও যদি কামোদ্দীপক কোনো বিষয় যদি জন্ম নেয়, বা কোনো বিষয় যদি তাদের কাছে যদি মনে হয়, বা তারা যদি এই জাতীয় কোনো কিছু যদি মনে করেন, তাহলে এই বিষয়গুলাই কি? অশ্লীল বিষয়। এই বিষয়গুলা অশ্লীল বিষয়। আর এই অশ্লীল কোনো বই, পুস্তক, পুস্তিকা, মূর্তি, ফেস্টুন, কাগজ, তারপরে আপনার মূর্তি বা কল্পমূর্তি বা চিত্রমূর্তি বা চিত্র, এই সকল জাতীয় যদি কোনো কিছু কোনো ব্যক্তি উৎপাদন করেন, রক্ষণ করেন, সংরক্ষণ করেন, বা নিয়ন্ত্রণে রাখেন অথবা বিক্রয় করেন, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 292। কত? ধারা 292। আর এই জিনিসগুলাই যদি কোনো ব্যক্তি কোনো শিশুর কাছে যদি বিক্রয় করেন, বা কোনো শিশুর যদি সংরক্ষণে রাখেন, বা কোনো শিশুর যদি নিয়ন্ত্রণে রাখেন, তাহলে তার অপরাধ হবে ধারা 293। ধারা 293। এখানে শিশু বলতে বোঝানো হয়েছে 20 বছর বয়সের কম। তাহলে 293 ধারা অনুযায়ী, দণ্ডবিধির 293 ধারা অনুযায়ী, অল্প বয়স্ক ব্যক্তি বা শিশু বলতে বোঝানো হয়েছে আপনার, আসলে এটা শিশু না, অল্প বয়স্ক ব্যক্তি। অল্প বয়স্ক ব্যক্তি বলতে এখানে 20 বছরের কম বয়স্ক। যার বয়স 20 অথবা 20 বছরের বেশি, সে, তার কাছে এগুলো বই বিক্রি করা যাবে, সংরক্ষণ করা যাবে, ভাড়া করা যাবে, তার কাছে রাখাও যাবে, তার নিয়ন্ত্রণে রাখা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু উম রাখা যাবে না, সরি, এগুলো রাখাই যাবে না। ওই 292 দ্বারাই হলো শাস্তি, যাদের বয়স 20 বছরের বেশি, তারা যদি উৎপাদন করে, তৈরি করে, প্রস্তুত করে, বিক্রয় করে, ভাড়া দেয়, প্রদর্শন করে, তাদের শাস্তি 292। আর 20 বছরের কম যাদের বয়স, তাদের কাছে যদি বিক্রি করে, ভাড়া দেয়, প্রস্তুত করে, প্রদর্শন করে বা বিতরণ করে, তাদের কাছে শাস্তি হলো 293। 293। তাহলে ধারা 268-তে বলা হয়েছে গণ উপদ্রব, 269-এ বলা হয়েছে যদি অবহেলাপূর্ণ আচরণের কারণে যদি কোনো ব্যক্তি সংক্রামক রোগের যদি বিস্তার ঘটায়, 270-এ বলা হয়েছে বিদ্বেষপূর্ণ আচরণের কারণে, 271 সঙ্গ নিরোধ সঙ্গ নিরোধ অথবা কোয়ারেন্টাইন সংক্রান্ত যে আইন আছে বা নিয়ম আছে বা বিধি আছে, সেই বিধি যদি কোনো ব্যক্তি পালন না করেন বা যদি অমান্য করেন, তাহলে তার যানবাহন চালনা করা বা অশ্ব চালনার ফলে যদি কোনো ব্যক্তির জীবন বিপন্ন হওয়ার মতো আশঙ্কা থাকে, বা বিপন্ন হওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে, অথবা কোনো ব্যক্তি যদি আহত বা জখম হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার শাস্তি ধারা 279। ধারা 279। ধারা 290-তে বলা হয়েছে গণ উপদ্রবের শাস্তি। ধারা 291 গণ উপদ্রব অব্যাহত রাখা বা গণ উপদ্রব চালু করার শাস্তি। ধারা 291। ধারা 292-তে বলা হয়েছে অশ্লীল বই পুস্তক বিক্রয় করা, সংরক্ষণ করা, বিক্রি করা, উৎপাদন করা, রক্ষণাবেক্ষণ করা, হস্তান্তর করা, ভাড়া করা, প্রদর্শন করা, তার শাস্তি ধারা 292। আর ধারা 293, বয়স্ক কোনো ব্যক্তির নিকট যদি কোনো অশ্লীল পুস্তক, বই, এই জাতীয় যদি কোনো কিছু যদি বিক্রি করা হয়, ভাড়া দেওয়া হয়, প্রদর্শন করা হয়, বিতরণ করা হয়, তাহলে তার শাস্তি ধারা 293। ধারা 293। আর ধারা 294, আগে সাধারণত জানতাম, যে জিনিসগুলো জানতাম যে এলাকার যাত্রাপালা হয়, এখানে বিভিন্ন ধরনের অশ্লীল গান পরিবেশন করা হয়, অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এই অশ্লীল গান আর অশ্লীল নৃত্য পরিবেশন করার শাস্তি ধারা 294। ধারা 294। কথা কি বোঝা যায়? হুম, জি।
দুশো 94 কি করছেন স্যার? 94তে বলা হয়েছে যদি কোনো অশ্লীল গান গাওয়া হয়, অশ্লীল কোনো জিনিস যদি পাঠ করা হয়, তারপর অশ্লীল কোনো যদি নৃত্য করা হয়, এই জাতীয় যে অশ্লীল যে বিষয়গুলো যদি যে থাকে, এই বিষয়গুলা কি পাঠ করা বা অশ্লীল সঙ্গীত পরিবেশন করা বা অশ্লীল গান পরিবেশন করা, এগুলার শাস্তি ধারা 294। আগে শুনছেন কিনা সঠিক বলতে পারবো না, যে এলাকার যাত্রাপালা হয়, এই যাত্রাপালার বিভিন্ন অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলো যে করা হয়, এখানে বিভিন্ন ধরনের অশ্লীল কি করা হয়, অশ্লীল গান পরিবেশন করা হয়, অশ্লীল সঙ্গীত পরিবেশন করা হয়, অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এই সকল অশ্লীল গান পরিবেশন করা, নৃত্য পরিবেশন করা, তারপর আপনার সঙ্গীত পরিবেশন করা বা অশ্লীল কথাবার্তা বলা, এগুলো প্রত্যেকটা জিনিসই কি অপরাধ ধারা 294। ধারা 294। তাহলে ধারা 268 থেকে ধারা 294 বুঝতে কোনো সমস্যা আছে না, কোথাও কোনো প্রশ্ন আছে? সমস্যা নাই স্যার। সমস্যা নাই। হইতে পারে স্যার, দেখে জানা মনে স্যার। এই চ্যাপ্টার 68 থেকে 90, কালকে ইনশাল্লাহ আবার 65, 94। ধারা 295 থেকে 298, 295 থেকে 298 পর্যন্ত কালকে ইনশাল্লাহ ক্লাস হবে। আর ক্লাস সকালে কি আসতে পারবেন? সকালে স্যার আজকে কষ্ট হয়ে যাবে স্যার। এত পরে। সমস্যা নাই। আর আর 2 দিন না, 4 তারিখ আর জি 5 তারিখ, স্যার। জি স্যার। এই ইনশাল্লাহ আমরা দুই বেলাতেই নিয়মিত হব। আর এই যে ধারাগুলো আছে 268 থেকে 294, এই ধারাগুলো একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আর এক ধারা থেকে 225 ধারা পর্যন্ত, এক ধারা থেকে 225 ধারা পর্যন্ত অবশ্যই একটু রিভিশনের চেষ্টা করবেন। আমি দণ্ডবিধির যে সূচি, সেই সূচিটা আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি জি মনে স্যার। হয় প্রিন্ট করতে যদি পারেন, তাহলে প্রিন্ট করে নিয়ে নিন, কাছে রেখে দিন। আর তা যদি না হয়, মোবাইলে তো আছেই, মোবাইল থেকে দেখে নেবেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। প্রিন্ট করে নেব। তাহলে থাকবেন। আজকের মতো ইনশাল্লাহ ক্লাস এখানে শেষ। আর ফরিদ ভাইকে একটু জানিয়ে দিন যেন ক্লাসটা একটু আছে, ঠিক আছে? তাহলে জি ইনশাল্লাহ স্যার, ভালো ঠিক থাকবেন। আছে। আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম।